Welcome back to our virtual class. Today it is for class 12 students. We are going to do a poem today, Asleep in the Valley by Arthur Rimbaud. It is, quote unquote, a war poem. Now, what is war poem? war poem বলতে কি বোঝায়? সাধারণ অর্থে মনে হতে পারে যে war poem মানে যে কোনো যুদ্ধ বিষয়ক কবিতা। কথাটা সর্বাংশে সত্যি নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে যখন সারা ইউরোপ মহাদেশ যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তখন বহু মানুষকে, বহু তরুণকে তাদের বিভিন্ন পেশা ছেড়ে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল এবং যুদ্ধের বীভৎস রূপ তাদের মুখোমুখি হতে হয়েছিল। এই যে নির্মম অভিজ্ঞতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনকে দেখা, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি বোঝা, এটা তাদের লেখায় ফুটে উঠেছিল বিভিন্নভাবে। যদিও সমস্ত কবিতাই যুদ্ধ বিরোধী নয়, তবে অধিকাংশই এর মাধ্যমে বা এই ধরনের কবিতার মাধ্যমে কবিরা সাধারণ সৈনিকদের দুঃখ কষ্ট, তারা যে রাষ্ট্রযন্ত্রের ছলনার শিকার, তাদেরকে খানিকটা ভুল বুঝিয়ে বা খানিকটা আবেগতাড়িত করে, কখনো জোর করে এই মৃত্যুর খেলায় জড়িয়ে যেতে বাধ্য করা হয়েছে, সেটাই এ ধরনের কবিতায় প্রধানত ফুটে উঠেছে। এছাড়া যে কোনো যুদ্ধে, পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো সময়ই হোক না কেন, প্রাণ যায় কাদের? মূলত তরুণদের। তরুণ প্রজন্ম যুদ্ধে মুখোমুখি মৃত্যুর মুখোমুখি হয় এবং তাদের অনেককেই প্রাণ দিতে হয় বা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যেতে হয়, বা যুদ্ধের বীভৎস স্মৃতি তাদের আজীবন মানসিকভাবে বিপর্যস্ত করে রাখে। এই যে তরুণ প্রজন্মের কষ্ট, এই কষ্টও কিন্তু তথাকথিত ওয়ার পোয়েমে বহু জায়গায় বহু সময় ফুটে উঠেছে। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, এটার প্রেক্ষাপট কিন্তু ঠিক প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়। তার বেশ কিছু আগে 1870 সাল নাগাদ ফ্রান্স এবং আজকের জার্মানি, তখনকার প্রুশিয়া, এদের একটা রক্তক্ষয়ী লড়াই হয়, যেটা ইতিহাসে ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার বলে খ্যাত। আমাদের এই কবি আর্থার রিম্বো, ফরাসি কবি, খুব বেশি দিন বাঁচেননি এবং অদ্ভুত ব্যাপার যে খুব কম বয়সে লেখা শুরু করলেও, অসামান্য প্রতিভার অধিকারী হলেও, তিনি আবার খুব কম বয়সেই কবিতা লেখা ছেড়ে দেন। কিন্তু তার কবিতাগুলো বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা। এখন এই কবিতাটিতে
মনে করা হয় যে ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ারের কোনো ছবি তুলে ধরা হয়েছে, তবে তিনি সে যুদ্ধে গিয়েছিলেন বা সে যুদ্ধ তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন এমন কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। কবিতাটি একটি সনেট, চতুর্দশপদী কবিতা। সনেট সাধারণত দু রকমের হয়। একটাকে বলা হয় পেত্রার্কান সনেট, যে কবিতাটির মধ্যে দুটি ভাগ থাকে, অক্টেভ এবং সেস্টেট, অর্থাৎ একটি 8 লাইনের পংক্তি আর 8 লাইনের ছত্র, ভুল বললাম, আর একটি 6 লাইনের। আর শেক্সপিরিয়ান টাইপ আর একটি সনেট, আরেক ধরনের সনেট আছে, যেটিতে 3টি 4 লাইনের ছত্র থাকে, অর্থাৎ 3 4 12, এবং শেষে একটি 2 লাইনের ছত্র থাকে, অর্থাৎ 12 যুক্ত 2 14। আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে একটি পেত্রার্কান সনেট। তাহলে বোঝা গেল, দিস ইজ আ পোয়েম বাই আর্থার রিম্বো, is a French poet. This poem was originally written in French, and we are reading a translated version of the poem. It is a sonnet. It is a war poem. Now let's read the octave part, that is the first 8 lines of the poem first. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. খেয়াল করে দেখো, কবিতার লাইনগুলো এক একটা বাক্য এক একটা লাইনে শেষ হচ্ছে না। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. এইভাবে কবিতাটা পড়তে হবে। এগুলোকে বলে রান অন লাইন। এখন কিসের বর্ণনা? প্রথম স্টান্সা। খেয়াল করে দেখো, আমরা যখন সিনেমা দেখতে যাই অনেক সময় প্রথম দৃশ্যটা হয় একটা দিগন্ত জোড়া দৃশ্য, অনেক দূর দেখা যায়, অনেকটা জায়গা নিয়ে ছবিটা ওঠে। আস্তে 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 আমাদের ক্যামেরার ভাষায় জুম করতে থাকে এবং কোনো এক ব্যক্তি বা কোনো বিশেষ কিছুর ওপর ক্যামেরা আস্তে আস্তে নিবদ্ধ হয়। এখানেও আর্থার রিম্বো কিন্তু ঠিক সেইভাবে তার বর্ণনাটা নিয়ে যাচ্ছেন। প্রথমেই দেখো একটা উপত্যকা, স্মল গ্রিন ভ্যালি। সেখানে কি আছে? where a slow stream that is at a quiet, relaxed atmosphere flows and leaves long strands of silver. Strand মানে দড়ি, একটু মোটা চুলের গোছা, এগুলোর ক্ষেত্রে স্ট্র্যান্ড কথাটা ইউজ করা হয়। এখন কি হয়েছে, এই যে ছোট্ট বোধহয় পাহাড়ি নদী, সেটা বইছে, মনে হচ্ছে এখন গরমকাল,
ইট লুকস লাইক সামার। যখন ওপরে পাহাড়ের ওপরের বরফ খানিকটা গলেছে, জলটা নেমে নদী পরিপুষ্ট হয়েছে, এবার নদীটা যখন বইছে, ছোট্ট নদী, বেশি জল ধারণ করার ক্ষমতা নেই, জল এদিক ওদিক উপচে পড়ছে, এবং কোথায় উপচে পড়ছে? অন দ্য ব্রাইট গ্রাস। সেখানে জলটা একটু এদিক ওদিক চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন কতগুলো রূপলি চুলের গোছা বা দড়ির গোছা ঘাসের ওপর এদিক ওদিক বয়ে যাচ্ছে। চুলের গোছা না বলে চুল বললেই বোধহয় ভালো। On the bright grass. Now why is it silver? Because the sun is bright and is shining all over the valley. From the mountain top stream the sun's rays. From the mountain top, পাহাড়ের ওপর থেকে সূর্যের আলো নেমে আসছে। দেখবে সূর্য যদি পাহাড়ের গা থেকে আলো ফেলে, অনেক সময় মনে হয় অনেকগুলো রশ্মি যেন ধেয়ে আসছে বা ধেয়ে নামছে। এই জন্য এখানে সানস রেস কথাটা বলা আছে, সূর্য রশ্মি প্লুরাল দেওয়া আছে। আর স্ট্রিম মানে নদী বা ছোট নদী, কিন্তু এখানে কিন্তু নদীর মতো নেমে আসছে, অর্থাৎ স্ট্রিমটাকে এখানে ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য সানস রেজ দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে হলো বলতে এই বিরাট খোলা উপত্যকাকে বোঝানো হচ্ছে। একটা উপত্যকাকে তুমি যদি বেশ ওপর থেকে দেখো, তাহলে বিরাট একটা খোলা জায়গা এরকম মনে হবে। অর্থাৎ দ্য হোল ভ্যালি ইজ ফিল্ড উইথ লাইট অ্যান্ড দেয়ার ইজ আ stream, a slow stream flowing. A bit of water overflows out of the stream and creates or leaves strands of silver on bright grass. অর্থাৎ ওই যেটা তোমাদের বলছিলাম, ক্যামেরা অনেকটা জায়গা জুড়ে দেখাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেলড ভিশন দিচ্ছে তোমাকে। এবার আস্তে আস্তে ক্যামেরা দেখো আরও নির্দিষ্ট একটা লক্ষ্যে নিবদ্ধ হচ্ছে। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। এবার আস্তে আস্তে ক্যামেরাটা যেন সোলজারের ওপর এসে পড়ল। সোলজারকে দেখা যাচ্ছে। সোলজার লাইজ ওপেন মাউথড, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. So how is the soldier? He is open-mouthed in his sleep. His head is upon a pillow of fern, অর্থাৎ মাথার তলায় একগুচ্ছ ফার্ন রয়েছে। ফার্ন, you know, is very soft, and so it seems that it is like a pillow under his head. Stretched in the heavy undergrowth. Undergrowth মানে ঝোপ। হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ এখানে হেভি মানে তো ভারী নয়, এখানে হেভি মানে থিক বা ডেন্স। THICK, থিক বা ডেন্স মানে জানো ঘন। সেখানে তার শরীরটা রয়েছে।
হি স্ট্রেচড মানে হাত পা ছড়িয়ে আছে। পেল, দিস ওয়ার্ড ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। পেল মানে তুমি জানো ফ্যাকাশে। সো ওয়াই ইজ হি পেল? এখন ওদের দেশের লোক তো সাহেব রংটা বেশ ফর্সা হয়, হয়তো দূর থেকে একটু ফ্যাকাশে লাগছে। ইট মে বি, or is it really that? We'll have to wait for some time. Pale in is warm because of sunlight. Green, সবুজ, the undergrowth is green. And sun-soaked. Soak মানে জানো, soaked in water মানে জলে চুপচুপ করছে, তাহলে sun-soaked, that is full of sunlight or filled with sunlight, as if it is bathing in the sunlight, যেন সূর্যের আলোয় চান করছে এমন। তাহলে আমাদের দেখো 8টা লাইন পড়া হলো, অর্থাৎ উই আর থ্রু উইথ দ্য অক্টেভ পার্ট, where you have a description of the valley and also the description of the soldier who is seen lying in a heavy undergrowth and his head is upon a pillow of fern. Now over to the sestet part, last 6 lines. His feet among the flowers he sleeps. His feet among the flowers. একটু আগেই আমরা পেল কথাটা পেয়েছিলাম। Now his feet among the flowers. Why? ধরো তুমি কোথাও শুয়ে আছো, মাঠে ঘাটে কোথাও, would you keep your feet among the flowers? ফুলের মধ্যে পাটা দিয়ে রাখবে কি? ফুলগুলোকে নষ্ট করে দেবে? So there is something odd about the scene. His smile is like an infant's. শিশুর মতো সরল হাসি। Gentle without guile. Gentle মানে কি হতে পারে? Soft এক্ষেত্রে। উইদাউট গাইল, গাইল মানে চাতুর্য, অর্থাৎ তার হাসির মধ্যে কোনো চতুরতা, চাতুর্য বা ছলনা ইত্যাদি নেই। মানে ঠিক পাকা ধরনের লোক না, সারল্যে ভরপুর। নেচার কিপ হিম ওয়ার্ম। হঠাৎ কবির মনে হলো যে এত সুন্দর একটা দৃশ্য দেখে সোলজারের জন্য কবির মমতা ঝরে পড়ছে। বলছেন কি, নেচার, নেচারকে সম্বোধন করে বলছেন, হঠাৎ নেচার যেন একটা মায়ের মতো। কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। So there is sunlight. It is warm around. So why should he catch cold? কেন তার ঠান্ডা লাগবে? এটা ঠান্ডার দেশের ব্যাপার, ঠিক আমাদের দেশে আমরা এটা বুঝবো না। ঠান্ডার দেশে সূর্যের তাপটা একটু চলে গেলেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। Once the sunlight is gone, there is a chill in the air. Now if you are lying in the open, তুমি যদি খোলা জায়গায় শুয়ে থাকো and doing nothing, কিছুই করছো না, there is every chance for you to catch cold. তোমার ঠান্ডা লাগার খুব সম্ভাবনা। হয়তো এটা মাথায় রেখে কবি বলছেন যে নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে একটু উষ্ণতা দাও, or he may catch cold.
তার ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু সত্যিই কি তাই? আস্তে আস্তে দেখো ক্যামেরা যেন আরও কাছাকাছি চলে যাচ্ছে সোলজারের। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হামিং ইনসেক্ট, হাম মানে এই যে পোকা গুনগুন করে, গুঞ্জন, এটাকে হাম বলে। হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। So it seems that the soldier is very, very deep in his sleep, so much so that even the insects cannot disturb his sleep, cannot wake him up. He sleeps in sunlight, one hand on his breast. তার বুকের ওপর একটা হাত আছে, কোন হাতটা কিন্তু বলা নেই। At peace, নিশ্চিন্তে শান্তিতে সে শুয়ে আছে, at peace. এবার একটা বোমা। In his side there are 2 red holes. হোল মানে জানো গর্ত, রেড জানো, তার শরীরের ধারে 2 লাল গর্ত। হোয়াট আর দে? দে আর বুলেট হোলস। সো দ্য সোলজার ইজ ডেড, হি ইজ নট স্লিপিং। এখন এই নির্মম সত্যটা, ইউ সি দিস ক্রুয়েল ফ্যাক্ট is held back till the end of the poem. এই নির্মম সত্যটাকে কবিতার একদম শেষ লাইন অবধি প্রকাশ করা হয়নি। The moment you know this, that the soldier has got 2 red holes, the soldier is actually dead. Everything changes. সব কিছু পাল্টে যায়। এবার তুমি বুঝতে পারছো, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড, হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স বিকজ হি ইজ ডেড, হি ইজ he is not disturbed by the humming insects because he is dead. He is lying so still because he is dead. অর্থাৎ এই যে ছবির মতো সুন্দর প্রকৃতি, এর মধ্যে বা এর ওপর যুদ্ধের রক্তাক্ত করাল ছায়া, this picturesque beauty of nature lies side by side with the green bloody reality of war. প্রকৃতির এই অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু যুদ্ধের ভয়াবহতাকে ঢাকতে পারছে না। আর মরেছে কে? হু ইজ লাইং ডেড? A young soldier, so attractive to look at. He has a smile on his face, a very innocent smile. It tells you that he is very innocent. He does not know much about the war. Why war is being fought is not that much known to him. অর্থাৎ যুদ্ধ কেন হয়েছে, কেন সে যুদ্ধে লিপ্ত হলো, কেন তাকে এই ভয়াবহতার শিকার হতে হলো, তার খুঁটিনাটি তার তেমন জানা নেই। বাট হি ইজ হ্যাভিং টু গিভ হিজ লাইফ। অর্থাৎ এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা কিন্তু আসলে একটা
ironic title. Ironic মানে শ্লেষাত্মক একটা নাম। তোমাদের অনেক সময় নামকরণের সার্থকতা নিয়ে প্রশ্ন আসে, লেখার সময় এই ব্যাপারটাও খেয়াল রাখবে। আমি আগেই বলেছি যে 4টে কবিতা পড়া হওয়ার পর আমরা কবিতার প্রশ্নোত্তর কিভাবে লেখা যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। Now this is all about Asleep in the Valley for the time being. Remember, it is a war poem and a sonnet by Arthur Rimbaud. The poem was originally written in French, and here is a translated version of it. As far as we know, this poem was against the backdrop of Franco-Prussian War 1870 to 71. As far as we know, Arthur Rimbaud, the poet, did not get involved in the war, that is, he was not a soldier in the war, nor did he see war face to face. But he felt like this, means he was a deeply sensitive poet and a pacifist. Pacifist মানে কি? ডিপলি সেন্সিটিভ পোয়েট, গভীরভাবে সংবেদনশীল কবি, এবং প্যাসিফিস্ট মানে যিনি শান্তির কথা বলেন। এই কবিতা থেকে আপাতত এইটুকুনি আমাদের আলোচনায় রইল। পরবর্তী উচ্চ মাধ্যমিক বিষয়ক শ্রেণীকার্যে আমরা আলোচনায় আনব শেক্সপিয়ারের সনেট Shall I compare thee to a summer's day? Till then, let us remind ourselves again, stay home, stay apart, stay safe. And this is how we can fight this dreaded disease called corona. Thank you.